শুভ সকাল। আমি ডাক্তার পঙ্কজ। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে ছোট্ট একটি স্বাস্থ্যগত আলোচনা নিয়ে হাজির হয়েছি। আজকের আলোচ্য বিষয় হল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অ্যালার্মিং। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, প্রথমে আমরা জানব যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলো যখন কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক কাজ করে না, অ্যান্টিবায়োটিক কাজ করতে পারে না। কোনো নির্দিষ্ট ব্যাকটেরিয়ার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অ্যান্টিবায়োটিক কাজ করার ক্ষমতা যখন হারিয়ে ফেলে, তখন সেটাই হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন হয়? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার কারণ হলো কোনো রোগীকে যখন আমরা সাসপেক্ট করি যে এই রোগীটি কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশনে আক্রান্ত, তাকে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। এই অ্যান্টিবায়োটিক দেওয়ার একটি নির্দিষ্ট নিয়ম আছে, এর ডোজ এবং ডিউরেশন, অর্থাৎ ওই রোগীটি কতটুকু অ্যান্টিবায়োটিক পাবে এবং কতদিন খাবে। ইচ্ছে অনুসারে তো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। সাধারণত বাচ্চাদের বেলায় আমরা ওজন মেপে প্রতি কেজি বডি ওয়েটে এক এক ধরনের অ্যান্টিবায়োটিক এক এক রকমের পেয়ে থাকে, সেই হিসাব করে দিয়ে থাকি। এটা হলো ডোজেজ। আর ডিউরেশন হলো কোন অ্যান্টিবায়োটিক কতদিন খাবে। এখন আমরা যদি ডোজ এবং ডিউরেশন নির্দিষ্ট না করে, এটা নির্ণয় না করে আন্দাজে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, তাহলে সে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে মারতে পারবে না। কারণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ওই অ্যান্টিবায়োটিক কাজ তখন করবে না। তখন ব্যাকটেরিয়া কী করবে? আমরা অ্যান্টিবায়োটিককে শরীরে দিয়ে দিয়েছিলাম যাতে সে ব্যাকটেরিয়াকে মারে এবং রোগীটি রোগমুক্ত হয়। ব্যাকটেরিয়ার কাছে আবার ওই অ্যান্টিবায়োটিকই শত্রু। যেহেতু অ্যান্টিবায়োটিক তাকে শেষ করতে যায়, তাকে ধ্বংস করতে যায়, সে তখন ওই অ্যান্টিবায়োটিক অল্প ডোজে যেহেতু গিয়েছে, সেহেতু অথবা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডোজে যেহেতু গিয়েছে, সেজন্য সে তা থেকে বাঁচার জন্য প্রতিরোধ ব্যবস্থা তৈরি করে। কখনো কখনো সে তার নিজের চেহারাটাকেই চেঞ্জ করে ফেলে যাতে ওই অ্যান্টিবায়োটিক তাকে আর খুঁজে না পায়। কখনো কখনো সে তার চারিপাশে একটা ব্যারিয়ার তৈরি করে, লেয়ার তৈরি করে দেয় যাতে ওই অ্যান্টিবায়োটিক তাকে আর খুঁজে না পায়। কখনো তার ভিতরে কিছু কিছু চেঞ্জ আনে, পরিবর্তন আনে, যে পরিবর্তনের কারণে ওই অ্যান্টিবায়োটিক তাকে যেন আর খুঁজে না পায়। তখন আর এই অ্যান্টিবায়োটিক ওই ব্যাকটেরিয়াকে মারতে পারবে না। এখন যদি ওই অ্যান্টিবায়োটিক ওই ব্যাকটেরিয়াকে মারতে না পারে, তাহলে ওই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। কিন্তু খুব এখানে অ্যালার্মিং জিনিসটা হলো যে ওই লোক থেকে, যে ব্যক্তির শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, তার থেকে ওই অ্যান্টিবায়োটিক যদি অন্য কোনো মানুষের শরীরে যায়, তাও ওই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া হিসেবেই যায়। অর্থাৎ ওই ব্যাকটেরিয়া যত মানুষের শরীরে যাবে, সব মানুষের শরীরেই এটা ওই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া হিসেবেই যাবে এবং সে ওই নির্দিষ্ট অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করবে না। এটা কারা, এর জন্য দায়ী কারা? আমি বলবো প্রথমত দায়ী আমাদের সরকার। আমাদের সরকার কেন দায়ী? পৃথিবীতে অধিকাংশ দেশই অ্যান্টিবায়োটিক বিক্রি, শুধু অ্যান্টিবায়োটিক না, ঔষধ বিক্রির একটা নির্দিষ্ট নীতিমালা রয়েছে, যেখানে ডাক্তারি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ঔষধ বিক্রি করা যায় না। কোনো এমবিবিএস ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এগুলি বিক্রি করা সম্পূর্ণ আইনগত দিক থেকে নিষেধ।
কিন্তু আমাদের দেশে মানুষ যে মানে বাজারে ফার্মেসিতে বললেই অ্যান্টিবায়োটিক পায়। তাহলে প্রথম তাই আমি বলবো আমাদের কর্তৃপক্ষ যারা এটা খুব সহজেই ইচ্ছে করে বন্ধ করতে পারেন যে বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি করা নিষিদ্ধ। এটা যদি করে তাহলে মানুষ সহজে কিনতে পারবে না। দ্বিতীয় কারণ, আমাদের মানুষ নিজেই তারা অসচেতন। তারা দোকানে যেয়ে বলে, আমি বলবো না যে এটা শুধুমাত্র ফার্মেসির লোকেরা দায়ী, কখনোই না। আমাদের লোকেরা ফার্মেসিতে যেয়ে বলে আমাকে একটা জিম্যাক্স দেন, দুটো জিম্যাক্স দেন, আমাকে সেপথ্রি দেন, আমাকে সিপ্রোসিন দেন। এটা লোকেরা নিজেরা যেয়েই বলে এবং তারা 2 দিন খায়, 3 দিন খায়, খেয়ে তারপর বন্ধ করে দেয়। ওই ব্যাকটেরিয়া পরে রেজিস্ট্যান্স হয়ে যায় এবং সমাজে আস্তে আস্তে তারা এই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াকে ছড়িয়ে দিচ্ছে তাদের অজান্তে। অর্থাৎ তারা নিজের ক্ষতি করছে, তার সন্তানের ক্ষতি করছে, তার স্ত্রীর ক্ষতি করছে, তার পরিবারে যারা আছে তাদের সবার ক্ষতি করছে, তার আশেপাশে সমাজে যারা বসবাস করে তাদের সকলের ক্ষতি করছে। অর্থাৎ লোকেরাও সচেতনতার অভাবে এর জন্য দায়ী। তারপর ফার্মেসির লোকেরা কিছুটা দায়ী, তার কারণ তারাও কখনো কখনো অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে এবং এটা ডোজ এবং ডিউরেশন অনেক সময় সঠিক হয় না, আন্দাজে দিয়ে থাকে। কারণ আমি এমন রোগীও পেয়েছি, বয়স 3 বছর, তাকে 2 চামচ করে 2 বার সিপ্রোফ্লক্সাসিন দিয়ে দিচ্ছে এবং রোগী কিডনির প্রবলেম নিয়ে আমার কাছে ওই বাচ্চা হাজির হয়েছে, তার বাবা। অর্থাৎ 2 চামচ সিপ্রোফ্লক্সাসিন, আপনি বুঝেন 1 চামচ সিপ্রোফ্লক্সাসিনে 250 মিলিগ্রাম থাকে, 2 চামচ সিপ্রোফ্লক্সাসিনে 500 মিলিগ্রাম, অর্থাৎ অ্যাডাল্ট ডোজ। একটা বয়স্ক লোক যে পরিমাণ সিপ্রোফ্লক্সাসিন পায় সেই পরিমাণ সিপ্রোফ্লক্সাসিন যদি আমি 3 বছরের একটা বাচ্চাকে দিই, এটা যেহেতু কুইনালন গ্রুপের ওষুধ, সেহেতু এটা নেপ্রোটক্সিক ওষুধ, এটা কিডনির প্রবলেম করতে পারে এবং ওই বাচ্চা ফুলে উঠেছে, অনেক বড় ধরনের কিডনি সমস্যা হয়ে গিয়েছিল। অবশ্য সৃষ্টিকর্তার কৃপায় সে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছে, কিন্তু তারাও কিছুটা দায়ী। কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধ করার জন্য সবচেয়ে বেশি দরকার হলো সচেতনতা। আমরা অবশ্যই ডোজ এবং ডিউরেশন মেনে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করব। কিছু কিছু রোগ আছে যেখানে অ্যান্টিবায়োটিকের ডোজ অনেক বেশি পরিমাণে দিতে হয়, যেমন টাইফয়েড জ্বর। এখানে জীবাণুটা ইন্টারসেলুলার, অর্থাৎ জীবাণু নিচে যে সালমোনেলা জীবাণু সে থাকি সেলের ভিতরে। তাহলে সেলের ভিতরে যাইয়া আমাকে অ্যাটাক করতে হবে। আমি যদি সেলের ভিতরে যাইয়া অ্যাটাক করি, সেলের বাইরে একটা ব্যাকটেরিয়া থাকলে তাকে অ্যাটাক করা যত সহজ, সে যদি একটা সৈন্যকে বাইরে থাকলে তাকে অ্যাটাক করা যত সহজ, সে যদি গুহর ভিতরে ঢুকে পড়ে তাকে অ্যাটাক করা অতটা সহজ নয়। তাহলে সেলের ভিতরে টাইফয়েডের জীবাণু থাকে, ইন্টারসেলুলার, এবং সে জীবাণুকে অ্যাটাক করা একটু সহজ, সেজন্য কঠিন। সেজন্য তাকে মারার জন্য আমাদের অ্যান্টিবায়োটিকের ডোজও বেশি, ডিউরেশনও বেশি। এখন এটা না জেনে যদি আন্দাজে আমরা দিয়ে থাকি তাহলে এটা মরবে না এবং আস্তে আস্তে আরও সে রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা ডোজ ডিউরেশনটা যদি ঠিকমতো দেই, আমরা যদি সচেতনতা বৃদ্ধি করতে পারি, আমরা যদি অ্যান্টিবায়োটিক বিক্রির বেলায় কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারি, তাহলে এ রোগ অবশ্যই, এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোগ নয়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যে সমস্যাটা, এটা আমরা প্রতিরোধ করতে পারবো। যদি আমরা প্রতিরোধ না করি তাহলে ফলাফল কি হতে পারে? এটা অত্যন্ত ভয়ানক পরিস্থিতি হতে পারে। কোভিডের চেয়েও মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। কোভিড যে মহামারী নিয়ে আমাদের দেশে, আমাদের সারা পৃথিবীতে এসেছিল, তার চেয়েও মারাত্মক হতে পারে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। কারণ গত 30 বছরে নতুন কোনো ধরনের অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি এবং দেখা যায় যে অ্যান্টিবায়োটিক যেহেতু নূতন আবিষ্কার হচ্ছে না এবং এটা রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তে আছে, আমরা কিছু কিছু রোগী পেয়ে থাকি এখন
যেটা কালচার করার পর দেখা যায় যে, এবং বাচ্চাদের বেলায়ও, একেবারে নিউনেটদের বেলায়ও আমি দেখেছি, কালচার করার পর দেখা যায় অধিকাংশ ব্যাকটেরিয়াই বিরুদ্ধেই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। সে কারণে এমন একটা সময় আসবে যখন কারো যদি প্রস্রাবে ইনফেকশন হয় অথবা গলায় সাধারণ একটু ইনফেকশন হয় যেটা ব্যাকটেরিয়া দ্বারা, সেটাকে মারার জন্য আমরা আর কোনো অ্যান্টিবায়োটিক পাবো না। আমাদের হাতে আর কোনো অস্ত্র অবশিষ্ট থাকবে না ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য। তখন হয়তো সাধারণ ইউরিনে ইনফেকশন, প্রস্রাবে ইনফেকশন অথবা ঠান্ডা সর্দি যারা ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে, এর কারণেই মানুষের মৃত্যু হবে এবং সেটা হবে অত্যন্ত ভয়ানক। এবং আশা করি আমরা সবাই এই নিয়মগুলি মেনে চলব। ঔষধের ডোজ ডিউরেশন, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের ডোজ ডিউরেশনটা সঠিকভাবে দিব। সঠিকভাবে আমরা নিয়মকানুন যদি মেনে চলতে পারি, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।